সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আইসিটির ২য় অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি। তো লক্ষ্য করো, ইদানিং আমরা বিভিন্ন রকম ইলেকট্রনিক ডিভাইস দেখতে পাই যেগুলো তারবিহীন। এখানে কতগুলো ডিভাইস দেখানো আছে। এই যে একটা প্রিন্টার, ফ্যাক্স, গেম কনসোল, কম্পিউটারগুলো, এখানে একটা থেকে আরেকটায় কিন্তু তারবিহীন মাধ্যমের সাহায্যে আমরা তথ্য আদান-প্রদান করতে পারি। অর্থাৎ আমাদের একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডেটা প্রেরণ করতে পারি। তো পুরো বিশ্ব এখন এই ওয়্যারলেস ডিভাইসের ব্যবহার যেমন বেড়েছে, তেমনি ওয়্যারলেস মিডিয়ামগুলো দারুণভাবে ব্যবহৃত হচ্ছে। তো আজকে আমাদের আলোচনার বিষয় এটাই যে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। তো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম এটি কি? এটাকে যদি সংজ্ঞায়িত করতে যাই আমরা, তাহলে বলতে পারবো যে তারবিহীন বা ওয়্যারলেস মাধ্যমের সাহায্যে ওয়্যারলেস ডিভাইসসমূহের মধ্যে তথ্যের আদান-প্রদানকে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বলে। এখানে লক্ষ্য করো, ২ টি ব্যাপার উঠে এসেছে। একটি হলো ওয়্যারলেস মাধ্যম, যার সাহায্যে পাঠানো হবে। তো ওয়্যারলেস মিডিয়ামগুলো তাহলে আমাদের জানতে হবে। আরেকটা বিষয় হচ্ছে ওয়্যারলেস ডিভাইসসমূহের মধ্যে তথ্যের আদান-প্রদান হবে। তাহলে একটা মাধ্যম ব্যবহার করে এটাকে পাঠানো হচ্ছে, ওই মাধ্যমটাকে বলা হচ্ছে ওয়্যারলেস মিডিয়াম। আর যে ডিভাইসে আদান-প্রদান করা হচ্ছে ওইগুলো হচ্ছে ওয়্যারলেস ডিভাইস। তো ওয়্যারলেস ডিভাইস সমূহের মধ্যে আমরা এখন অনেকেই পরিচিত। আর ওয়্যারলেস মিডিয়ামগুলো মূলত আমাদের মূল আলোচনায় থাকবে। তো ওয়্যারলেস মিডিয়াম হিসেবে এই তারবিহীন মিডিয়ামে প্রধান ৩ টি মাধ্যম ব্যবহার করে থাকি আমরা। এই ৩ টি মূলত ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, অর্থাৎ এটা তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো এর মধ্যে একটা হচ্ছে বেতার তরঙ্গ। মূলত বুঝতেই পারছো এটা রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করবে। এজন্যে এই কমিউনিকেশনের নামটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি কমিউনিকেশন। দ্বিতীয় মাধ্যমটা হচ্ছে মাইক্রোওয়েভ। এর সাহায্যে যে কমিউনিকেশন তাকে বলা হয় মাইক্রোওয়েভ কমিউনিকেশন। এবং তৃতীয়টি হচ্ছে ইনফ্রারেড। ইনফ্রারেডের সাহায্যে যে কমিউনিকেশন এটাকে বলা হয় ইনফ্রারেড শর্ট রেঞ্জ কমিউনিকেশন, কারণ এটার মাধ্যমে খুব স্বল্প দূরত্বের তথ্যের আদান-প্রদান করা যায়। তো এই ৩ টি প্রধান ওয়্যারলেস মিডিয়াম সম্পর্কে আমরা জানব। আর ওয়্যারলেস ডিভাইসগুলো কি, কি? তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্মার্টফোন, পিডিএ, ট্যাব, ল্যাপটপ, বিভিন্ন গেম কনসোল। তারপর ইদানিং আমরা কিন্তু কম্পিউটারের যে ইন্টারফেসগুলো, যেমন কিবোর্ড, মাউস, এগুলাও কিন্তু আমরা ওয়্যারলেস হিসেবে পাচ্ছি। তো আমরা প্রধান ৩ টি মাধ্যম যেটা আমরা দেখলাম ওয়্যারলেস মিডিয়াম, তার মধ্যে ১ম টি ছিল বেতার তরঙ্গ। তো এই বেতার তরঙ্গ কি এটা এবং এর বৈশিষ্ট্যগুলো আমরা জানব। বেতার তরঙ্গ এক প্রকার তড়িৎচুম্বকীয় বিকিরণ, যার তরঙ্গ দৈর্ঘ্যের সীমা ১ মিলিমিটার থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটি ৩ কিলোহার্টজ থেকে ৩০০ গিগাহার্টজ এর মধ্যে সীমিত ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। তো এখানে দেখো, যে সংজ্ঞায়িত করলাম, এই সংজ্ঞার মধ্যে ২ টা ব্যাপার উঠে এসেছে। একটা হলো এটার ফ্রিকোয়েন্সিটা কত, সেটা হলো ৩ কিলোহার্টজ থেকে ৩০০ কিলোহার্টজ। আর এর তরঙ্গ দৈর্ঘ্যের সীমা কতখানি, ১ মিলিমিটার থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে এর তরঙ্গ দৈর্ঘ্য। আর ৩ টা যে তরঙ্গ আমরা আলোচনা করেছি, মাইক্রোওয়েভ, বেতার এবং ইনফ্রারেড, ৩ টাই ইলেক্ট্রোম্যাগনেটিক, সেটা ঠিক আছে, তড়িৎচুম্বকীয় বিকিরণ। কিন্তু এই যে ফ্রিকোয়েন্সি এবং সীমা, এর মধ্যে ৩ টাতেই দেখবা আলাদা, আলাদা। এই বেতার তরঙ্গের যে ফ্রিকোয়েন্সি এটা সবচেয়ে কম। তারপর মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি এর থেকে বেশি। আর সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি হচ্ছে ইনফ্রারেডে। তো এই বেতার তরঙ্গের উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্যগুলো, তার মধ্যে রয়েছে হলো যে এটি চারদিকে অনেক দূরত্ব পর্যন্ত ট্রান্সমিট হতে পারে। আমরা জানি যে সারা দেশে বেতারের মাধ্যমে আমরা কিন্তু সংবাদ শুনতে পাই। শূন্য মাধ্যমে এটি চলাচল করতে পারে। ফ্রিকোয়েন্সি কম। বিশ্বের যেকোনো প্রান্তের সাথে যোগাযোগ রক্ষা করা যায়। প্রতিকূল পরিবেশেও যোগাযোগ রক্ষা করা যায়। তো যেহেতু প্রতিকূল পরিবেশের এটা যোগাযোগ রক্ষা করা যায়, তার মানে এটার সাহায্যে কিন্তু
আবহাওয়ার সংবাদ থেকে শুরু করে যেকোনো দুর্যোগে কিন্তু এটি খুব কার্যকরী। এবং যোগাযোগের ক্ষেত্রে কোনো ধরনের তারের প্রয়োজন হয় না, যেহেতু এটি ওয়্যারলেস মিডিয়াম। আর ফ্রিকোয়েন্সি কম হওয়ায় একসাথে অধিক ডেটা পাঠানো যায় না, এটা একটা অসুবিধা, যে এখানে ডেটা ট্রান্সমিটের হার এটা কম। আর এর তরঙ্গ মানবদেহের জন্য ক্ষতিকর। বেতার তরঙ্গ মানবদেহের জন্য ক্ষতিকর। তাহলে আমরা বেতার তরঙ্গ কি এবং এর বৈশিষ্ট্যগুলো দেখলাম। এই বেতার তরঙ্গ ২ রকম হতে পারে। একটি হচ্ছে নিয়ন্ত্রিত, আরেকটি অনিয়ন্ত্রিত। এই নিয়ন্ত্রিত ফ্রিকোয়েন্সির যে তরঙ্গ, এটি সরকারের অনুমতি ছাড়া এটা সঞ্চালন করা যায় না, সরবরাহ করা যায় না। আর অনিয়ন্ত্রিত যে বেতার তরঙ্গ, এটা যে কেউ ব্যবহার করতে পারে। এরপর আমরা আসি মাইক্রোওয়েভ সম্পর্কে। মাইক্রোওয়েভেরও যে ২ টি ব্যাপার আমরা বেতারের আলোচনা করেছিলাম, সেই ২ টি জায়গা থেকে যদি আসি, দেখো যে এটার ফ্রিকোয়েন্সি কিন্তু আরেকটু বেশি। 0.3 গিগাহার্টজ অর্থাৎ ৩০০ মেগাহার্টজ থেকে ৩০০ গিগাহার্টজ পর্যন্ত এর ম্যাগনেটিক ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। তার মানে এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 0.3 গিগাহার্টজ থেকে ৩০০ গিগাহার্টজ পর্যন্ত। তো মাইক্রোওয়েভ এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এর সাহায্যে কৃত্রিম উপগ্রহ ব্যবস্থার মাধ্যমে প্রেরক ও গ্রাহক কম্পিউটারের মধ্যে যোগাযোগ সম্ভব হয়। তো এখানে লক্ষ্য করে দেখো যে এটা কিন্তু কৃত্রিম উপগ্রহ ব্যবস্থার মাধ্যমে যোগাযোগ করে থাকে, অর্থাৎ স্যাটেলাইট মাধ্যম যেটা। এই যে এখানে চিত্রটি লক্ষ্য করো যে এটা একটা গ্রাউন্ড স্টেশন থেকে এখান থেকে তরঙ্গ প্রেরণ করা হয়, স্যাটেলাইট সেটা রিসিভ করে, এরপর সেটি গ্রাউন্ড স্টেশনে অর্থাৎ গ্রাহকের কাছে পাঠিয়ে দেয়। যাতে এটা স্যাটেলাইট ব্যবহার করে এই যোগাযোগ সম্পন্ন করা হচ্ছে। তো এর যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সেটি নিয়ে আমরা যদি একটু আলোচনা করি, তাহলে দেখা যাবে যে মাইক্রোওয়েভ বাঁকা পথে চলতে পারে না। আর এটা তাহলে দৃষ্টিসীমার মধ্যে রেখে কিন্তু এর ট্রান্সমিটারগুলো স্থাপন করতে হবে। অর্থাৎ এটা মাঝে কোনো পাহাড় পর্বত থাকলে তার উপরে এটাকে স্থাপন করতে হবে। তো এটা প্রেরক প্রাপকের নিকট কোনো বাধা থাকলে ডেটা স্থানান্তর সম্ভব না। বড় সুউচ্চ কোনো ভবনে বা পাহাড়ের উপর মাইক্রোওয়েভ স্থাপন করা হয়। মাইক্রোওয়েভ স্থাপনের জন্য বিশেষ অ্যান্টেনা প্রয়োজন হয়। সর্বপ্রথম মাইক্রোওয়েভ আবিষ্কার করেছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু। এই মাইক্রোওয়েভের সম্পর্কে আমরা জানলাম। এবার এর প্রকারভেদ খুবই ইম্পর্টেন্ট। এটা দিয়ে কিন্তু সৃজনশীল প্রশ্ন বোর্ডে এসে থাকে। তো মাইক্রোওয়েভ ২ ধরনের হবে। একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, একটা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। তো আমাদের মূল কাজ হবে এই টেরেস্ট্রিয়াল এবং স্যাটেলাইট মাইক্রোওয়েভের মধ্যে তুলনামূলক আলোচনাটা শেষ করে রাখা। এর মধ্যে আলোচনা করতে গেলে দেখো, টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ যেটা, এটি ভূপৃষ্ঠেই ট্রান্সমিটার ও রিসিভার বসানো হয়। উচ্চ ভবন ও পাহাড় পর্বতে সিগন্যাল বাধাপ্রাপ্ত হয়, এজন্য ট্রান্সমিটার ও রিসিভার দৃষ্টিসীমায় বা দৃষ্টিরেখায় যোগাযোগ করে। এই চিত্রটিতে লক্ষ্য করো, এটা ট্রান্সমিটার, আর এখানে বিল্ডিং এর উপরে আছে হচ্ছে রিসিভার। তো এটা যেহেতু বাঁকা পথে চলতে পারে না, এজন্যে ভূমিতেই একদম গ্রাউন্ডে ট্রান্সমিটার এবং রিসিভার দুটোকেই কিন্তু স্থাপন করা হলো, এবং এটা কিন্তু এই দৃষ্টিরেখার মধ্যে সোজা পথে ট্রান্সমিটার থেকে রিসিভারে গমন করতে পারে খুব সহজে। কিন্তু স্যাটেলাইটের ক্ষেত্রে যেটা হয়, ভূপৃষ্ঠ হতে প্রায় ৩৬,০০০ কিলোমিটার উপরে এটি বসানো হয়। এই যে স্যাটেলাইটটি বসানো হয় ভূপৃষ্ঠ থেকে ৩৬,০০০ কিলোমিটার বা এই ২২,৩০০ মাইল প্রায় উপরে এটাকে বসানো হয়। আর স্যাটেলাইট মাইক্রোওয়েভের তুলনায় এই যেটা টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, এটার কিন্তু খরচ কম হবে। যেহেতু এখানে স্যাটেলাইট স্থাপনটা জরুরি, তো স্যাটেলাইট স্থাপন কিন্তু অনেক ব্যয়বহুল একটা ব্যাপার। এর সেটআপ খরচ এবং বাস্তবায়ন কিন্তু ব্যয়বহুল। তারপর টেলিভিশন ব্রডকাস্টিং এর ক্ষেত্রে এই টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু ভয়েস কল, ভিডিও কল, রেডিও, টেলিভিশন চ্যানেল, ইন্টারনেট প্রভৃতির ক্ষেত্রে কিন্তু স্যাটেলাইট মাইক্রোওয়েভটা আবার খুবই কার্যকরী। আর টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভের ক্ষেত্রে শুধুমাত্র একটি দেশের কভারেজ পাওয়া যায়। কিন্তু তোমার স্যাটেলাইট মাইক্রোওয়েভের ক্ষেত্রে একাধিক দেশের, বিভিন্ন দেশের মধ্যে, যেমন আমরা কিন্তু বাংলাদেশে বসে বিভিন্ন দেশের স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোকে দেখি। তো এটা সম্ভব হয়েছে এই স্যাটেলাইট মাইক্রোওয়েভ কমিউনিকেশনের কারণে। তো এই যে ২ টা
পদ্ধতি বা ধরন আমরা দেখলাম মাইক্রোওয়েভের, টেরেস্ট্রিয়াল এবং স্যাটেলাইট। তো এদের মধ্যে প্রধান তাহলে কিন্তু কতগুলো পার্থক্য লক্ষ্য রেখে আমাদেরকে তুলনামূলক আলোচনা করতে হবে। তো এখানে উল্লেখযোগ্যগুলো দেয়া হলো। তোমরা এটা খুব ভালোভাবে মনে রাখবে। এরপর আমরা ৩য় যে তরঙ্গটা নিয়ে আলোচনা করেছিলাম সেটি ইনফ্রারেড। ইনফ্রারেড এমন একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ যার সাহায্যে অত্যন্ত স্বল্প দূরত্বে ডিভাইস থেকে ডিভাইসে ডেটা প্রেরণ করা সম্ভব হয়। এটি ৩০০ গিগাহার্টজ থেকে ৪৩০ টেরাহার্টজ পর্যন্ত আম এটার ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। তো এটাই তার মানে এটার ফ্রিকোয়েন্সি কিন্তু বাকি ২ টা তরঙ্গদৈর্ঘ্যের তুলনায় অনেক বেশি। তো সেটা ৩০০ গিগাহার্টজ থেকে ৪৩০ টেরাহার্টজ পর্যন্ত। আর এটা স্বল্প দূরত্বে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডেটা প্রেরণ করে থাকে। তো এর যে আবিষ্কারক তার নাম মার্সেডিও মেলোনি এটাকে ১৮৩৫ সালে আবিষ্কার করেছিলেন। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু দেখি, এর ফ্রিকোয়েন্সি সীমা ব্লুটুথ প্রযুক্তির চেয়ে অনেক কম। এ কারণে এটা স্বল্প দূরত্বে ডেটা প্রেরণ করতে পারে। আর ডেটা পারাপারের গতি ও দূরত্ব কম। এটি 0.7 মাইক্রোমিটার থেকে 300 মাইক্রোমিটার দূরত্বে তথ্য আদান-প্রদান করতে পারে। তার মানে মাইক্রোমিটার পর্যায়ের দূরত্বে কিন্তু এটা তথ্য আদান-প্রদান করে। তার মানে খুবই স্বল্প পরিসরে। আর এটার বিদ্যুৎ খরচ কম ও নিরাপত্তা ব্যবস্থা ভালো। আর এক কক্ষ থেকে অন্য কক্ষে ডেটা প্রেরণ করতে পারে না। প্রতিকূল আবহাওয়ায় সমস্যা দেখা যায়। যেমন আমরা রেডিও ওয়েভের ক্ষেত্রে কিন্তু এই জায়গায় বড় সুবিধা পেয়েছিলাম যে এটা যেকোনো বাধার মধ্য দিয়ে যেতে পারে। আর প্রতিকূল পরিবেশেও কিন্তু এটা ভালো সার্ভিস দিতে পারে। কিন্তু ইনফ্রারেডের ক্ষেত্রে প্রতিকূল আবহাওয়ায় এটা সমস্যা দেখা দেয় এবং মধ্যবর্তী কোনো বাধা আসলে কোনো দেয়াল ভেদ করে কিন্তু এই রেখা রশ্মি যেতে পারে না। তো এই হচ্ছে ইনফ্রারেডের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। ইনফ্রারেড কোথায় ব্যবহার করা হয় সেটা একবারে আমরা দেখে নিই যে ভিসিআর, সিডি প্লেয়ার যার ব্যবহার এখন অত্যন্ত কম, কিবোর্ড, মাউস, প্রিন্টার, ট্রাফিক সিগন্যাল, গাড়ি লক করা প্রভৃতি ক্ষেত্রে ইনফ্রারেড ব্যবহৃত হচ্ছে। তো এই ইনফ্রারেডের আলোচনার পর আমরা এবার ইনফ্রারেডের ২ টা প্রকারটা দেখে নিই। এটা হলো পয়েন্ট টু পয়েন্ট একটা ট্রান্সমিশন, আরেকটা হলো ব্রডকাস্ট ট্রান্সমিশন। এটা মূলত ইনফ্রারেড সিগন্যালটা কিভাবে প্রেরণ করা হবে এর ধরনের উপর ভিত্তি করে ২ টা প্রকার। পয়েন্ট টু পয়েন্টের ক্ষেত্রে সুনির্দিষ্ট একটা টার্গেটকে লক্ষ্য করে এই ইনফ্রারেড যে বিম, সিগন্যাল বিম, এই সিগন্যাল বিমটাকে প্রেরণ করা হয়। তখন একটা মাত্র গ্রাহক দ্বারাই এই সিগন্যাল বিমটা গ্রহণ হয়। যেমন রিমোট কন্ট্রোল যে রিমোট কন্ট্রোল টেলিভিশনের সাহায্যে আমরা কিন্তু টেলিভিশনের দিকে লক্ষ্য করে ওটাকে প্রেস করি এবং সেটা কিন্তু গ্রহণ করে শুধু ওই ডিভাইস দ্বারা। তাহলে এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট যে সুনির্দিষ্ট একটা লক্ষ্যবস্তুকে টার্গেট করে এক্ষেত্রে সিগন্যাল বিমটা প্রেরণ করা হয় এবং সেই গ্রাহক দ্বারাই সেটি গৃহীত হয়। আর ব্রডকাস্ট ট্রান্সমিশনের ক্ষেত্রে একটা বিস্তৃত এলাকায় এই ইনফ্রারেড সিগন্যালটাকে ছড়িয়ে দেয়া হয়। তখন ওই এলাকার মধ্যে যে ডিভাইসগুলো এটাকে সংযুক্ত করবে সেই ডিভাইসে কিন্তু তথ্য প্রেরণ সম্ভব হবে। তারপর ব্রডকাস্টটা একটু বিস্তৃত এলাকায় হয়। একাধিক ডিভাইস এখানে সংযুক্ত হতে পারে। আর পয়েন্ট টু পয়েন্ট এটা সুনির্দিষ্ট একটা ডিভাইসকে লক্ষ্য করে প্রেরণ করা হয়। ইনফ্রারেডের আলোচনার পর আমরা এবার খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় প্রবেশ করব। সেটা হচ্ছে এই ওয়্যারলেস মাধ্যমটা দূরত্ব সীমা কতখানি হতে পারে তার উপর ভিত্তি করে ৪ টা প্রকার আছে। একটা হলো স্বল্প দূরত্বে, তার থেকে একটু বেশি দূরত্বে কিছু একটা রুম বা বিল্ডিং এর মধ্যে। আরেকটা হলো মেট্রোপলিটন শহরের মধ্যে, আরেকটা একটা বিস্তৃত এলাকা জুড়ে। তো এই যে ৪ টা ধরন ছোট্ট একটু এলাকার মধ্যে সেটা হলো ওয়্যারলেস প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আর ওয়্যারলেস ল্যান এটা হলো কোনো একটি কক্ষ বা একাধিক একটা বিল্ডিং এর মধ্যে বিভিন্ন কক্ষে এটা স্থাপন করা হয়। এটা হলো ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর মেট্রোপলিটন শহরের মধ্যে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর ওয়াইড এরিয়ার মধ্যে একটা বিস্তৃত এলাকার মধ্যে ওয়্যারলেস ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো এই ৪ টা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নেই। তো প্রথমেই আমরা যে দূরত্বের উপর ভিত্তি করে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের ৪ টা প্রকার। এই ৪ টা প্রকারের
ধারাবাহিক আলোচনা করব। ওয়্যারলেস প্যান যেটা হলো ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটা ১০ মিটারের মধ্যে দূরত্ব সীমায় কার্যকরী। আর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে ব্লুটুথ, ইনফ্রারেডের সাহায্যে হ্যান্ডসেট ও ল্যাপটপের মধ্যে যোগাযোগ। আমরা কিন্তু ব্লুটুথের সাহায্যে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে বা একটা মোবাইল থেকে ল্যাপটপে ডেটা প্রেরণ করতে পারি। এটা কিন্তু ১০ মিটার এরিয়ার মধ্যেই কার্যকরী। আর ওয়্যারলেস ল্যান যেটা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা হলো ১০০ মিটার দূরত্বের মধ্যে এটা কার্যকরী। এটা ছোটখাটো প্রতিষ্ঠানে বিভিন্ন কক্ষের কম্পিউটারগুলোকে ওয়্যারলেস মিডিয়াম ব্যবহার করে নেটওয়ার্ক তৈরি করা হয় এক্ষেত্রে। এটা ১০০ মিটার এরিয়ার মধ্যে কার্যকরী। এটা হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর ওয়্যারলেস ম্যান যেটা ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এটা ৫ কিলোমিটারের মধ্যে দূরত্ব সীমায় কার্যকরী। আর ওয়াইম্যাক্স এর মাধ্যমে মেট্রোপলিটন এলাকায় তারবিহীন সংযোগ প্রদান করা হয়। আমরা কিন্তু জানি যে শহরের মধ্যে ওয়াইম্যাক্স প্রযুক্তি ব্যবহার করে বিস্তীর্ণ একটা শহরে এটা কার্যকর করা হয় নেটওয়ার্কটা। আর ল্যানের ক্ষেত্রে অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু ওয়াইফাই এর সাহায্যে এই কাজটি করা হয়। আর ওয়্যারলেস ওয়ান যেটা ওয়্যারলেস ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এক্ষেত্রে ১৫ কিলোমিটারের মধ্যে দূরত্ব সীমায় এটি কার্যকরী। আর উদাহরণ হিসাবে আমরা বলতে পারবো যে এই ল্যান এবং ম্যান কানেকশনগুলোকে একত্রিত করে যখন একটা বিস্তৃত এলাকার নেটওয়ার্ক গড়ে ওঠে, এটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়্যারলেস ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো এই যে ৪টা ধরন, এই দূরত্ব সীমাটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবে এবং উদাহরণগুলো একটু মনে রাখবে। এবার আমরা দেখে নেব যে এই যে ওয়্যারলেস এরিয়া নেটওয়ার্কগুলো তৈরি করা হয়, এই নেটওয়ার্কের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ সম্পর্কে আমরা খুব পরিচিত, সেটা হচ্ছে হটস্পট। এই হটস্পট আমরা দেখি বিভিন্ন ক্যাম্পাসে বা বিভিন্ন শপিং মলে বা ইউনিভার্সিটি এলাকায় এটা কিন্তু দেখা যাচ্ছে। তো পরস্পর সংযুক্ত ইন্টারনেটের প্রবেশ বিন্দু বা অ্যাক্সেস পয়েন্টকে হটস্পট বলে। এটা মূলত একটা ওয়্যারলেস নেটওয়ার্ক থাকে, ওই নেটওয়ার্কের মধ্যে যদি প্রবেশ করো তাহলে তোমার ডিভাইসটাকে কিন্তু ওই হটস্পট থেকে কানেক্ট করে নিতে পারো। তো সংখ্যা হিসাবে আমরা বলবো যে পরস্পর সংযুক্ত ইন্টারনেটের প্রবেশ বিন্দু বা অ্যাক্সেস পয়েন্টকে হটস্পট বলে। তো এই হটস্পট ৩টি জনপ্রিয় হটস্পট হচ্ছে ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স। তো ব্লুটুথের সাহায্যে কিন্তু আমরা খুব বেশি দূরত্ব পাবো না, তার থেকে একটু বেশি দূরত্ব পাবো কভারেজ পাবো ওয়াইফাই এর সাহায্যে, তার থেকে বেশি কভারেজ পাবো ওয়াইম্যাক্স এর সাহায্যে, এটা আমরা বুঝতে পারছি। তো এই ৩টি সম্পর্কে ছোট করে জেনে নিই যে ব্লুটুথের সাহায্যে আমরা ১০ মিটারের মধ্যে দূরত্ব সীমায় এটা কার্যকরী হবে। তার মানে এটা কিন্তু ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, একটু আগে যেটা আলোচনা করেছিলাম। তো ব্লুটুথের সাহায্যে এটা তৈরি করা যাবে এ ধরনের হটস্পট। আর দ্বিতীয় যেটা ওয়াইফাই, এই ওয়াইফাই এর সাহায্যে ২০ মিটার থেকে ১০০ মিটার দূরত্ব সীমায় এটাকে কার্যকর করা যাবে। আর তৃতীয় যেটা সেটা হলো ওয়াইম্যাক্স ব্যবহৃত হয়। ওয়াইম্যাক্সটা একটা মেট্রোপলিটন এরিয়াকে কভারেজ দেয়। এটা ১০ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে দূরত্ব সীমায় কিন্তু এটি কার্যকরী। তো এটা হলো ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে এটা ব্যবহার করা হচ্ছে। শহরের মধ্যে হটস্পট তৈরি করার ক্ষেত্রে এটা ব্যবহার করা যায়। তার মানে ৩টি জনপ্রিয় হটস্পট হচ্ছে ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স। আমাদেরকে খুব ভালোভাবে এই ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের বৈশিষ্ট্য সম্পর্কে জেনে রাখতে হবে। এই আরেকটা পোরশন, যে পোরশনটা থেকে তুমি সৃজনশীল প্রশ্ন পেতে পারো। তো প্রথমে আসি যে ব্লুটুথ সম্পর্কে। এই ব্লুটুথটা হচ্ছে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের জন্য। অলরেডি আমরা এর মধ্যে জেনে ফেলেছি। তো এটা হলো এই পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করার জন্য IEEE 802.15 প্রণীত স্ট্যান্ডার্ড। এখন কথা হলো এইটা একটা স্ট্যান্ডার্ডে প্রণীত হয়েছে। এই স্ট্যান্ডার্ড তাহলে কে দিয়েছে? এই স্ট্যান্ডার্ডটা প্রদান করেছে হচ্ছে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স। এই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্সদের যে ইনস্টিটিউট, সেইটা থেকে প্রণীত একটা স্ট্যান্ডার্ড হলো 802.15। এই প্রণীত স্ট্যান্ডার্ডটাই হলো ব্লুটুথ। অন্যদিকে WLAN যেটা অর্থাৎ ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরির জন্য IEEE প্রণীত 802.11 বা 802.11B স্ট্যান্ডার্ডটা হচ্ছে ওয়াইফাই। ওয়াইফাই এর পূর্ণরূপ
ওয়্যারলেস ফাইডেলিটি। এখানে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দুটো কিন্তু রয়েছে, যেটা এমসিকিউতে বারবার আসে। সেটা হলো যে ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড কত? সেটা হলো 802.11 আর 802.11 বি। আর ওয়াইফাই এর পূর্ণরূপ কি? সেটা হচ্ছে ওয়্যারলেস ফাইডেলিটি। খুব ভালোভাবে এই ২ টা তথ্য মনে রাখবে। তৃতীয় যে মাধ্যমটি আমরা বলেছি সেটা হচ্ছে ওয়াইম্যাক্স। এই ওয়াইম্যাক্স এর পূর্ণরূপটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। আর এটার স্ট্যান্ডার্ড হচ্ছে 802.16। তাহলে এখানেও ২ টি তথ্য, এই স্ট্যান্ডার্ড এবং পূর্ণরূপ ভালোভাবে মনে রাখবে। এবার আমরা এই ৩ টার বৈশিষ্ট্য সম্পর্কে জানবো, তবে সেটা তুলনামূলক আলোচনার মাধ্যমে। এখন সেটা হলো ব্লুটুথের স্ট্যান্ডার্ড আমরা অলরেডি জেনে ফেলেছি যে 802.15, আর ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড হচ্ছে 802.11 বা 802.11 বি, এবং ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড হচ্ছে 802.16। তুলনামূলক আলোচনা করতে গেলে এটা তোমাদের খুবই প্রয়োজন হবে। এরপর আসো ডেটা ট্রান্সফার রেট। সবচেয়ে কম ডেটা ট্রান্সফার করে হচ্ছে ব্লুটুথ, যে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা প্রেরণ করে এটাই হচ্ছে ডেটা ট্রান্সফার রেট। সেটা ৩ এমবিপিএস, অর্থাৎ ৩ মেগাবাইট পার সেকেন্ড সর্বোচ্চ। আর ওয়াইফাই এর ক্ষেত্রে ১১ এমবিপিএস, অর্থাৎ প্রতি সেকেন্ডে ১১ মেগাবাইট পর্যন্ত এটা সেন্ড করতে পারে। আর ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে ডেটা ট্রান্সফার রেট হচ্ছে 70 এমবিপিএস, 70 মেগাবাইট পার সেকেন্ড। তার মানে সবচেয়ে দ্রুত গতি ইন্টারনেট ব্যবস্থা দিতে পারবে কোনটি? ওয়াইম্যাক্স, কারণ এর গতি বেশি, ডেটা ট্রান্সফার রেট বেশি। আর তারপর ওয়াইফাই, তারপর ব্লুটুথ। এরপর দেখো যে ফ্রিকোয়েন্সি, কোনটা কত ফ্রিকোয়েন্সিতে কাজ করে, খুবই গুরুত্বপূর্ণ। যে ব্লুটুথের ফ্রিকোয়েন্সি হলো 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। আর ওয়াইফাই এর ক্ষেত্রে এটা 2.5 গিগাহার্টজ থেকে 5 গিগাহার্টজ পর্যন্ত। আর ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে 2 গিগাহার্টজ থেকে 11 গিগাহার্টজ পর্যন্ত। 2 গিগাহার্টজ থেকে 11 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে এটি কাজ করে। এবার আসো কত দূরত্ব সীমায় এটি কার্যকরী। এতো পূর্বে আলোচনা হয়েছে, আবার আমরা তুলনামূলক আলোচনাটা একটু দেখে নিই। যে 10 মিটার দূরত্ব সীমার মধ্যে কার্যকরী হচ্ছে ব্লুটুথ, 20 মিটার থেকে 100 মিটার দূরত্ব সীমায় কার্যকরী হচ্ছে ওয়াইফাই, আর 10 থেকে 50 কিলোমিটার দূরত্ব সীমায় কার্যকরী হচ্ছে ওয়াইম্যাক্স। তার মানে এখানেও কিন্তু ওয়াইম্যাক্সটা অধিক উপযোগী, অনেক দূরত্ব সীমায় এটা কার্যকর। এরপর নিরাপত্তার কথা যদি আমরা বলি, সবচেয়ে কম নিরাপত্তা হচ্ছে ব্লুটুথের ক্ষেত্রে। আর ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর নিরাপত্তা ব্যবস্থা ভালো। এখানে সুনির্দিষ্ট পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু এটাকে লক করে রাখা যায়। যেকোনো ইউজার এটাকে ব্যবহার করতে পারে না। তার মানে এটা নিরাপত্তা ব্যবস্থা এটার থেকে ভালো। ব্লুটুথের নিরাপত্তা ব্যবস্থা তুলনামূলক কম। এবং সবশেষ আমরা যদি আসি যে কোথায়, কোথায় এটা ব্যবহৃত হচ্ছে। তো মোবাইল ফোন, ব্লুটুথটা আমরা জানি অলরেডি যে মোবাইল ফোন, ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা, প্রিন্টার, কিবোর্ড, মাউস এগুলোর ক্ষেত্রে কিন্তু পরস্পরের মধ্যে যোগাযোগ ও তথ্য বিনিময়ে ব্লুটুথ কার্যকরী। আর ওয়াইফাই এর ক্ষেত্রে সীমিত এলাকার মধ্যে ফাইল শেয়ারিং এর ক্ষেত্রে ওয়াইফাই কার্যকরী। সেই এলাকাটা দেয়া আছে, আমরা জানি যে এটা হচ্ছে 20 মিটার ইনডোরে এবং 100 মিটার আউটডোরে। আর ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে এটা ডেটা পারাপার করে খুবই দ্রুত। এই ডেটা পারাপারের জন্য এবং অডিও, ভিডিও প্রভৃতি দ্রুত গতিতে আদান-প্রদানের জন্য ওয়াইম্যাক্স ব্যবহৃত হয়। এই আমরা দেখলাম যে ৩টি খুবই গুরুত্বপূর্ণ হটস্পট, ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স। এদের তুলনামূলক একটা আলোচনা, তোমাদের পরীক্ষায় এটা আসতে পারে। তবে তোমার প্রশ্ন ধরার জন্য অবশ্যই স্ট্যান্ডার্ডটা মাথায় রাখতে হবে। তোমার উদ্দীপক স্ট্যান্ডার্ড দিয়ে তৈরি হতে পারে। যে ২ টো ডিভাইস নিয়ে আলোচনা হচ্ছিল, একটার স্ট্যান্ডার্ড হচ্ছে 802.15, অন্যটার স্ট্যান্ডার্ড হচ্ছে 802.16। তাহলে কিন্তু তোমার বুঝতে হবে যে কোনটা কি। তখন তুমি ডিভাইসটা, তুমি মাধ্যমটা ধরে ফেলতে পারলে তখন তুমি মাধ্যমের বৈশিষ্ট্য এবং তুলনামূলক আলোচনা করতে পারবে। তো এবার আমি তোমাদেরকে ছোট একটু বাড়ির কাজ দিয়ে দিই। তোমাদের এখানে ছোট প্রশ্ন কিছু থাকবে আর এবং একটি সৃজনশীল থাকবে। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম কি? রেডিও ওয়েভ কি? ইনফ্রারেড কি? মাইক্রোওয়েভ কি? হটস্পট কি? ওয়াইম্যাক্স কি? এবং ওয়াইফাই কি? নিলয় তার ফ্ল্যাটের ৩টি রুমের ৩টি কম্পিউটারকে নেটওয়ার্ক স্থাপন করতে চাইল, যাতে তার ভাইয়ের রুমে কম্পিউটারের সাথে যুক্ত প্রিন্টারটি পরিবারের সবাই ব্যবহার করতে পারে। নেটওয়ার্ক স্থাপনে তার ভাইয়ের পরামর্শ হলো কোনো না কোনো তার বা কেবল মাধ্যম ব্যবহার করা, আর তার বাবার পরামর্শ হলো কোনো না কোনো ওয়্যারলেস মিডিয়া ব্যবহার করা।
তবে নিলয় মাঝে মাঝে নিজের মোবাইল ফোন এবং তার বাবার মোবাইল ফোনের সাথে IEEE 802.11 স্ট্যান্ডার্ডের একটি প্রযুক্তির সাহায্যে তথ্য আদান-প্রদান করে। তো এখানে প্রশ্নগুলো হচ্ছে হটস্পট কি? মাইক্রোওয়েভের বৈশিষ্ট্য লিখো এবং নিলয় উদ্দীপকে যে পদ্ধতির সাহায্যে তথ্য আদান-প্রদান করে সেই পদ্ধতিটি ব্যাখ্যা করো। অর্থাৎ এই যে পদ্ধতিটির স্ট্যান্ডার্ডটা দেয়া আছে, এখন তুমি ধরে নাও এটা কোন স্ট্যান্ডার্ড, এটার কোন মাধ্যম। আর উদ্দীপকের নেটওয়ার্ক স্থাপনে নিলয় কার পরামর্শ গ্রহণ করা উচিত বলে তুমি মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও। এখানে ২ টা মাধ্যমের কথা বলা আছে যে ওর ভাই বলেছিল কেবল মাধ্যম আর বাবা বলেছিল যে ওয়্যারলেস মাধ্যম। কোন মাধ্যমটাকে তুমি যুক্তিযুক্ত মনে করো সেটা তোমার উত্তরের সপক্ষে বক্তব্যটা স্থাপন করবে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।